অন্যান্য অঞ্চলের মতন ভাওয়াল অঞ্চলের নাম নিয়েও রয়েছে নানান অভিমত। গাজীপুর ও মধুপুরের অরণ্যে যে রাজবংশী ও হাজং উপজাতির লোকেরা বসবাস করে, তাদের মতে ঘনগজারি জাতীয় গাছের আচ্ছাদিত গহীন লাল মাটির টিলা টক্কর অঞ্চলকে ভাওয়াল বলে অভিহিত করে। বন্ধুগণ, ইতিহাস নিয়ে যাদের বিন্দু পরিমাণ আগ্রহ আছে, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আশা রাখি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে ইতিহাসের আতুর ঘরে নিয়ে যাব আপনাদেরকে। তো চলেন ভিডিওটি শুরু করি। রূপকথার অনেক গল্প শুনে আমরা বিমোহিত হই। রূপকথা সেসব গল্প ঠাঁই হয় উপন্যাস কিংবা চলচ্চিত্রতে, কিন্তু রূপকথা সেই গল্প কাল্পনিকতাকেও হার মানায়। গাজীপুরের মৃত ভাওয়াল রাজার 12 বছর পরে সন্ন্যাসী হিসাবে তার রাজ্যে আবির্ভাব করাকে। এটি ছিল অবিভক্ত বাংলার ইংরেজ শাসন আমলের বহুল আলোচিত একটি ঘটনা। মৃত্যুর 12 বছর পরে সেই ভাওয়াল সন্ন্যাসী রাজা ফিরে আসাকে কতটুক অবাক করা একটি ঘটনা ঘটতে পারে তা একবার কল্পনা করলে বোঝা যায়। ঢাকার অদূরেই গাজীপুরের জেলা সদরের জয়দেবপুর রানী বিলাসমণি হাই স্কুলের সাথে এই রাজবাড়িটি অবস্থিত। এই রাজবাড়িটি বর্তমানে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই প্রত্নতত্ত্ব নিদর্শনটি ঢাকার অদূরেই গাজীপুর জেলা শহরের খুব কাছাকাছি হওয়ার কারণেই প্রতিদিন অনেক পর্যটক ছুটে আসে এই শুনশান নীরবতায় পুরাতন এই ভবনটি দেখার জন্য। এই রাজবাড়িটিতে দেখতে আসা সকল দর্শনার্থী মন জুড়িয়ে যায়। মূলত একটা সময় এই গাজীপুরের পরগনা শাসন করতেন গাজী বংশের গাজীরা। ঘটনাক্রমে 18 শতাব্দীর দিকের শেষের দিকের থেকেই এই হিন্দু জমিদারের কাছে ভাওয়াল পরগনাটি ভাওয়ালের টেস্ট হিসাবে তাদের আওতায় চলে আসে। আর এটির চতুর্পাশেই নিরাপত্তা বেষ্টনীতে সুন্দর কারুকার্য করা, যা দেখে সকলেরই চোখ জুড়াবে। চলুন দেখি এই বাড়িটির অবকাঠামো সৌন্দর্য এবং এর কিছু ইতিহাসের কথা জেনে নেই। মৃত রাজার সন্ন্যাসী বেশে ফিরে আসার এক ঐতিহাসিক সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে ভাওয়াল এই ঐতিহাসিক প্রাঙ্গণটি। রাজা রামেন্দ্র নারায়ণের মৃত্যুর পর 3 পুত্রকে তার এই জমিদারি বুঝিয়ে দেন। এই 3 কুমারের মধ্যে দ্বিতীয় জন রমেন্দ্র নারায়ণ, আর রমেন্দ্র নারায়ণকে বলা হয় সন্ন্যাসী রাজা। রাজা হিসেবে রমেন্দ্র নারায়ণ ছিলেন খুব পদাবশ্য, আর তার ছিল অনেক নারীর নেশা। নারীদের প্রতি তার ছিল বিশেষ এক আগ্রহ। মদ্যপান এবং নারী সংশয়ের কারণে রাজা রমেন্দ্র নারায়ণ সিফিলিস রোগে আক্রান্ত হন। সিফিলিস রোগে আক্রান্ত হওয়ার পর তাকে পারিবারিক ডাক্তার আশুতোষ চিকিৎসা করছিলেন। 1909 সালে 18 এপ্রিল রাজাকে সাহিত্যিক চিকিৎসার জন্য দার্জিলিংয়ে পাঠানো হয়। সে সময় তার সঙ্গে ছিলেন আশুতোষ ডাক্তার এবং তার স্ত্রী এবং শালক সত্যেন্দ্র নারায়ণ ব্যানার্জি, রাজার কাছের আরও কিছু লোকজন। তবে ভাওয়াল পরিবারের সদস্য শ্রীমতী রত্না চ্যাটার্জির ভাষ্যমতে জানা যায়, ভাওয়াল রাজার স্ত্রী বিভাবতী ছিলেন একজন ব্যভিচারিণী। পারিবারিক ডাক্তার আশুতোষের সঙ্গে ছিলেন মেজরানীর অবৈধ সম্পর্ক। ডাক্তার আশুতোষের সন্তান যখন বিভাবতীর গর্ভে, তখন মেজ কুমার শারীরিকভাবে অক্ষম সন্তানদানে। তার সিফিলিস রোগ হওয়ার কারণে তিনি সন্তান জন্ম দিতে পারবেন না, এমনটি বলা হচ্ছে। এই ঘটনায় মেজ কুমার যখন রানী বিভাবতীকে শাস্তি দিতে যাবেন, তখন আশুতোষ এবং রানীর চক্রান্তের শিকার হয়ে দার্জিলিংয়ে চিকিৎসার জন্য যান। সেখানে কথিত আছে রানীও তার সঙ্গে ছিলেন এবং তাকে প্রতিদিন অল্প মাত্রায় বিষ প্রয়োগ করতেন, যাতে তিনি আরও অসুস্থ হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়েন। সত্যি তাই হলো। তিনি আস্তে আস্তে এত বেশি অসুস্থ হলেন এবং মৃত্যুর দিক ঢলে পড়লেন যে তিনি মৃত্যুবরণ করলেন। মে মাসের 7 তারিখে রাজার মৃত্যু হয়। চিকিৎসক প্রতিবেদনে লেখে ব্লাড ফ্ল্যান্ডে পাথর হওয়ার কারণেই রাজার মৃত্যু হয়েছে। দার্জিলিংয়ে রাজার দাহ করা হয় এবং 18 মে
সৎ কার্য সম্পন্ন করা হয়। মূলত বাওয়াল রাজা সেখানে অতিমাত্রার জ্বরের কারণে অজ্ঞান অবস্থায় থাকে, সেখানে তাকে দাহ করার জন্য চিতাতে উঠানো হয়, এমনটি ইতিহাস ঘেটে পেয়েছি। বন্ধুরা, বাড়ির কোণ থেকে কোণ পর্যন্ত ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এবং ইতিহাস সম্পর্কে জানাচ্ছি। বন্ধুরা, ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি। হয়তোবা সেই জমিদারিত্ব নেই, আছে আজকে শুধু তাদের রেখে যাওয়া ইতিহাস, ঐতিহ্য এবং তাদের পদচারণার সেই চিহ্নগুলো। কত জৌলুসে জীবনযাপন ছিল তাদের এই রাজপ্রাসাদ দেখলেই বোঝা যায়। একটা সময় কত লোকের সমাগম হতো এই রাজপ্রাসাদে, কত লোকজন আসতো, কত প্রজারা দাঁড়িয়ে থাকতো রাজার সাথে দেখা করার জন্য কিংবা তাদের দুঃখ দুর্দশার কথা বলার জন্য। এই পরিত্যক্ত ভবনগুলো এখন ব্যবহৃত হচ্ছে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা কোর্টের বিভিন্ন অফিস দস্তাবেজের কাজে। প্রাকৃত নিয়মে রাজা রমেন্দ্র নারায়ণের জীবনী এখানে শেষ হতে পারত, কিন্তু না, ঘটনার মোড় নেয় অন্যদিকে। রাজা রমেন্দ্র নারায়ণের মৃত্যুর প্রায় 10 বছর অতিবাহিত হয়েছে। এ সময় পরিচালনা করছে তার স্ত্রী রানী বিভাবতী। 1920-21 সালের দিকে ঢাকার বার্লেন বাঁধের কাছে অত্যন্ত সুদর্শন গেরুয়া পোশাকধারী জটাধারী এক নাগা সন্ন্যাসীর দেখা মেলে সেখানে। রাজ্যের অনেকেই অপরিচিত সন্ন্যাসীকে দেখতে এবং তার কথা শুনতে যায়। সন্ন্যাসীর কথা বলার ধরন এবং মুখের অবয়ব দেখে সকলেরই একটি বিষয়ে অবাক হতে থাকে। একদিন রাজা রমেন্দ্র নারায়ণের দেহরক্ষী তাকে দেখে চিনে ফেলে। সে তখন রাজা এসেছে বলে চিৎকার করতে থাকে। সে সময় রাজ্যের চতুর্দিকেই অল্প সময়ের মধ্যেই সরগরম হয়ে যায়। সন্ন্যাসীকে দেখার জন্য তখন বিশাল ভিড় জমে যায়। অনেক চাপাচাপি করার পরে সন্ন্যাসী নিজ মুখে স্বীকার করেন যে তিনি রাজা রমেন্দ্র নারায়ণ। খবর শুনে রমেন্দ্র নারায়ণের বোন জ্যোতির্দেবী সন্ন্যাসীকে তার নিজ প্রাসাদে আনতে লোক পাঠান। জ্যোতির্ময় দেবী সন্ন্যাসীর সাথে অনেক চতুরতার সাথে কথাবার্তা বললেন এবং অনেক ঘটনার কথা জিজ্ঞেস করলেন। এমন কথা জিজ্ঞাসা করলেন যা শুধু তাদের 2 ভাই বোনেরই জানার কথা, অন্য কেউ জানার কথা নয়। সন্ন্যাসীর উত্তরে জ্যোতির্ময় দেবী খুবই অবাক হয়ে যায়। কিছু কথা যা তাদের 2 ভাই বোনের জানা ছাড়া আর কারো জানার কথা নয়, তাদের ছোটবেলার সেই স্মৃতিময় কথাগুলো সে জানতে পারে সন্ন্যাসীর কাছ থেকে। জ্যোতির্ময় দেবী লক্ষ্য করেন তার ভাইয়ের মতন সন্ন্যাসীরও খাওয়ার সময় ডান হাতের তর্জনী খাড়া হয়ে যায় এবং জিহ্বা বের হয়ে আসে। তখন জ্যোতির্ময় ভাইয়ের একটি আগেকার ছবি এসে সন্ন্যাসীর সামনে ধরেন এবং দুজনের চোখ দিয়ে জল গড়াতে থাকে। উপস্থিত আত্মীয় স্বজন এবং কৌতূহলী লোকজন ইতিমধ্যে সন্ন্যাসীর পরিচয় নেওয়ার জন্য ইতিমধ্যেই কৌতূহলী হয়ে বিভিন্ন পরীক্ষা নিতে থাকে। জমিদারি বিষয়ে খুঁটিনাটি প্রশ্ন এবং তার বাবার পরিচয় এবং তার কোন দাই মায়ের কাছে সে বড় হয়েছে, তার নাম পরিচয় সবকিছুই সে প্রশ্নের উত্তর দিতে থাকে। এমন প্রশ্নে সে সহজেই উত্তীর্ণ হতে থাকে এবং তবে সকলের মনে সন্ন্যাসীকে রাজা হিসেবে মেনে নেওয়ার জন্য আর একটি বিশেষ কারণ ছিল। রাজা যখন মারা যায়, তাকে পোড়ানোর জন্য যখন শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়, তখন ঝুম বৃষ্টির কারণে ডুমরা তাকে শ্মশানঘাটে রেখে চলে গিয়েছিল। বৃষ্টি কমে এলে ডুমরা শ্মশানে গিয়ে দেখে সেখানে কোনো মৃতদেহ নেই। রাজার সাথে যারা দার্জিলিংয়ে গিয়েছিলেন তাদের মুখেই এই সকল ঘটনাগুলো জানতে পেরেছিল রাজ্যের প্রজারা। আর তখন থেকেই সকলের মনেই একটি ধারণা ছিল যে হয়তো রাজা কোনোদিন ফিরে আসবে। সকলেই সেই দার্জিলিংয়ের সেই ঘটনা জানার জন্য রাজার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়েছিল। রাজা তখন সকলকেই সেই রাতের ঘটনা খুলে বলল। সেদিন বৃষ্টি কমার পরে সেই রাতে শ্মশানের ভিতর দিয়ে কিছু নাগা সন্ন্যাসীরা সেখান দিয়েই যাচ্ছিল। শ্মশানে একটি লোককে পড়ে থাকতে দেখে তার গায়ে হাত দিয়ে দেখে লোকটি জীবিত রয়েছে। তখন সাধুগুলো তাকে সঙ্গে করে নিয়ে যায় এবং তাদের
সন্ন্যাসীর কার্যক্রমে রেখে তাকে সেবা সুস্থ করে এবং কিছুদিনের মধ্যে রাজার সুস্থ হয়ে যায়, কিন্তু তার আগেকার স্মৃতিগুলো লোপ পায়। তার স্মৃতিগুলো লোপ পাওয়ার কারণে রাজ্যের কথা বেমালুমভাবে ভুলে বসে রাজা। এভাবে অনেক বছর যাওয়ার পর সন্ন্যাসী বেশে বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন, তখন হঠাৎ করে মনে পড়ে তার রাজ্যের কথা, রাজত্বের কথা এবং প্রজাদের কথা। আর দেরি না করেই তিনি ছুটে আসেন জয়দেবপুরে চীনাঘাটিতে। কিন্তু প্রথমে তিনি কিছু বলে উঠতে পারেনি। রাজাকে যখন পাওয়া গেল তখন তো তাকে রাজত্ব বুঝিয়ে দেওয়া চাই। ইতিমধ্যে বাদ সাজে রানী বিভাবতী দেবী। তিনি সন্ন্যাসীকে রাজা বলে মেনে নিতে কোনোভাবেই স্বীকার হচ্ছিল না। পরামর্শ নিয়ে আইনের দ্বারস্থ হন। আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয় 1933 সালের 30শে নভেম্বর। প্রথমে বিবাদী পক্ষের উকিল সন্ন্যাসীর পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। রাজা রমেন্দ্রনারায়ণের সাথে সন্ন্যাসীর চেহারার কিছুটা সদৃশ্য থাকলেও অনেকটা অমিল রয়েছে। বাদীপক্ষের উকিলরা হাজার হাজার প্রশ্ন যখন দাঁড় করাতে থাকে, কয়েক শতাধিক সাক্ষী উপস্থিত করা হয় আদালতে। রাজ্যের সকলের এই মামলা নিয়ে ছিল অধিক আগ্রহ। সন্ন্যাসী দাবি করেন তাকে দার্জিলিংয়ে নিয়ে বিষ খাইয়ে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়। মামলার পক্ষে বিপক্ষে অনেক ধরনের নানান রকমের কথা উঠে আসে। অবশেষে 1936 সালের 34শে নভেম্বর প্রিভি কাউন্সিলের রায় বেরোনোর পরের দিনে খবর পৌঁছায় কলিকাতায়। সে দিনটা ছিল 1986 সালের 31শে জুলাই। কুমার রমেন্দ্রনারায়ণ রায় শেষ পর্যন্ত 3টি কোর্টে নিজের পরিচয় প্রমাণ করতে সক্ষম হয়। পরের দিন